ইরানকে চাপে রাখতে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরায়েল। পাকিস্তানও যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে, অস্ত্রবাহী অত্যাধুনিক ড্রোন দিচ্ছে চীন। পাকিস্তানের বিপরীতে এবার ভারতও কিনছে মিসাইল গাইডেড বাহী ড্রোন। চীনের সঙ্গে 25 বছরের কৌশলগত চুক্তিতে যাচ্ছে ইরান। ঐতিহাসিক মসজিদ নিয়ে তুরস্ক ও গ্রিসের বিরোধ তুঙ্গে, এরদোগানের সাফ জবাব। চীনকে ধাক্কা দিয়ে এবার দালাই লামাকে স্বাগত জানালো তাইওয়ান। রাশিয়াকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই সংবিধান পরিবর্তন, বলল পুতিন। জাতিসংঘের প্রস্তাব অনুসারে ইসরায়েলের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন। রাজনৈতিক অস্থিরতা অব্যাহত, ভারতকে চমকে এখনো মসনদে ওলি। সীমান্তে 5 পাকিস্তানিকে গুলি, ভারতীয় কূটনৈতিককে তলব। ভারতের উপর চাপ বাড়াতে এবার ভুটান নিয়ে নতুন চাল চীনে। বড় ধাক্কা, 8 লাখ ভারতীয়কে কুয়েত ছাড়তে হবে। যুক্তরাজ্যকে হংকংয়ে নাক না গলানোর হুঁশিয়ারি চীনে। এবং সবশেষে থাকছে, ইরানের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হবে না, বলল প্রেসিডেন্ট। ইরানকে চাপে রাখতে নতুন একটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার এক বিবৃতিতে দেশটি এই ঘোষণা দিয়েছে। সামরিক গোয়েন্দাদের নজরদারি শক্তিশালী করতে এই স্যাটেলাইটটি চালু করলো ইসরায়েল। যৌথ বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি জানায়, স্থানীয় সময় ভোর 4টায় ওফেক 16 নামের উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। উন্নত ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক অপটিক্যাল স্যাটেলাইটগুলোর উৎক্ষেপণ অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ভারত চীনের মধ্যে লাদাখ সীমান্তে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। আর দেশটির যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে চীন। জানা গেছে, পাকিস্তানকে 4টি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। মুখে বলা হচ্ছে, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গোদার বন্দরে নজর রাখতে ওই ড্রোনগুলো ব্যবহার করা হবে। কিন্তু ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তাছাড়া গোদার বন্দরে ঘাঁটি গেড়ে আছে চীনের নৌবাহিনী। পাকিস্তান চীন থেকে সশস্ত্র ড্রোন কেনার সিদ্ধান্ত নেওয়ার পরদিনই পাল্টা পদক্ষেপ হিসেবে মিসাইল ও গাইডেড বোমা বহনে সক্ষম অত্যাধুনিক প্রিডেটর বি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারত যে ধরনের প্রিডেটর বি ড্রোন কেনার কথা ভাবছে, সেগুলো মিসাইল এবং লেজার গাইডেড বোমা দিয়ে শত্রু শিবিরের উপরে আক্রমণ হানতে সক্ষম। নজরদারির জন্য আমেরিকা থেকে গোয়েন্দা ড্রোন কেনার কথাবার্তা চালাচ্ছিল ভারতীয় নৌবাহিনী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নজরদারির পাশাপাশি হামলা চালাতে সক্ষম ড্রোন কেনায় বেশি কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় এই ধরনের মেল আর্মড প্রিডেটর বি ড্রোন ব্যবহার করছে আমেরিকা। এই ড্রোনগুলো একসঙ্গে 4টি হেলফায়ার মিসাইল এবং 500 পাউন্ড লেজার গাইডেড বোমা বহনে সক্ষম। বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে যাওয়া চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি সই করতে যাচ্ছে ইরান। রবিবার ইরানের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ একথা জানান। চুক্তি সই হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আত্মবিশ্বাস এবং দৃঢ়তা নিয়ে আমরা চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি। ইরানের জ্বালানি তেলের মূল রপ্তানি বাজার চীন। যদিও 2018 সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করলে ইরানের তেল রপ্তানিতে ধস নামে। মিডল ইস্ট আই জানায়, চীনের সঙ্গে কৌশলগত চুক্তি ইরানের সংবাদ মাধ্যমের আলোচনার বিষয়। তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে ফের তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক ওই মসজিদের ব্যবহার পদ্ধতি নিয়ে এ দুদেশের মধ্যকার বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। বহুদিন ধরে এ নিয়ে বিতর্ক চলে আসলেও নতুন করে তা মাথাচাড়া দিয়ে উঠেছে। মনে করা হচ্ছে, এই ইস্যুকে কেন্দ্র করে গ্রিস এবার তুরস্কের সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া কিংবা এক হাত দেখে নেওয়ার চেষ্টা করবে। বলা যায়, ঐশী ধর্মগুলো বিশেষ করে খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে
একমাত্র গ্রিসই তুরস্কের সঙ্গে তীব্র রাজনৈতিক উত্তেজনায় সম্মুখ ফ্রন্টে অবস্থান করছে। বহু বিষয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে, কিন্তু এবার ধারণা করা হচ্ছে গ্রিস সরকার ঐতিহাসিক ওয়া সুফিয়ে মসজিদ বিতর্ককে টেনে এনে এবং এই ইস্যুতে অভিযোগ উত্থাপন করে তুরস্কের বিরুদ্ধে তার ক্ষোভ ও বিদ্বেষ চরিতার্থ করার চেষ্টা করছে। ওয়া সুফিয়ান মসজিদ নিয়ে বিতর্কের মূল কারণ হচ্ছে এটিকে মসজিদ বলা হবে নাকি জাদুঘর বলা হবে তা নিয়ে। কারণ একসময় এই স্থানটি গির্জা তথা খ্রিস্টানদের উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হতো। 1453 সালে উসমানীয় শাসনামলে এটিকে মসজিদে পরিণত করা হয়। এরপর তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কও এই মসজিদে নামাজ নিষিদ্ধ করেন এবং আয়া সোফিয়াকে একটি জাদুঘরে পরিণত করেন। অতি আগ্রাসী মনোভাবের জন্য বিশ্ব মঞ্চে একগরে হয়ে আছে চীন। এবার বেইজিং এর উপর আরও চাপ বাড়িয়ে বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাকে স্বাগত জানালো তাইওয়ান। ওয়ান চায়না নীতির অন্তর্গত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এসেছে চীন। এমন পরিস্থিতিতে দালাই লামাকে আমন্ত্রণ জানিয়ে তাইওয়ান সাফ বুঝিয়ে দিয়েছে যে চীনা হুমকির সামনে মাথা নত করবে না দেশটি। 1959 সালে চীনা হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন দালাই লামা। তারপর থেকেই তাকে বিচ্ছিন্নবাদী বলে মনে করে বেইজিং। এ নিয়ে ভারতের সঙ্গেও সংঘাতে জড়িয়েছে কমিউনিস্ট দেশটি। ফলে দালাইয়ের জন্য তাইওয়ানের লাল গালিচা বিছিয়ে দেওয়া যে ভালো চোখে দেখছে না চীন তা বলাই বাহুল্য। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুঃখজনক পরিণতির পুনরাবৃত্তি রোধ করতেই রাশিয়ার সংবিধান সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার সরকারি 1 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সোভিয়েত ইউনিয়নের পতনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন যে সংবিধান বিশেষ একটি শ্রেণীকে তাদের নিজেদের ও কমিউনিস্টদের ভাগ্যকে গোটা জাতির ভাগ্যের সঙ্গে জুড়ে দেওয়ার অনুমতি দেয় তা বিলম্বিত মাইন ছাড়া আর কিছুই নয়। পুতিন বলেন কাজেই এই মাইনের বিস্ফোরণ থেকে দেশকে রক্ষা করার জন্য সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো উপায় ছিল না। জাতিসংঘের সিদ্ধান্ত প্রস্তাব অনুসারে ইসরায়েলের সঙ্গে আলোচনায় প্রস্তুত ফিলিস্তিন। গত রোববার ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা WAFA এর প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক কোয়ার্টেটের এক আয়োজনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে একথা বলেছেন। জানা যায় আব্বাস এবং অ্যাঞ্জেলা মার্কেল আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন। বিশেষ করে অধিকৃত এলাকাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে উদ্ভূত পরিস্থিতি আলোচনার স্থান পেয়েছে। বিতর্কিত ভূখণ্ড নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর থেকেই ভারতের রোশানলে পড়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জাতীয়তার প্রশ্নে ওলিকে সমর্থন দিতে বাধ্য হলেও এখন তাকে ক্ষমতা থেকে অপসারণের ষড়যন্ত্র শুরু করেছে তারই দলের ভারত ভক্ত নেতারা। তবে ভারতকে চমকে দিয়ে এখনো ক্ষমতা ধরে রেখেছে নেপালের এই নেতা, কারণ তার পিছনে রয়েছে সাধারণ মানুষ ও দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের সমর্থন। বহুদিন ধরে নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব স্পষ্ট। দেশটিতে ভারত বংশোদ্ভূতদের স্বতন্ত্র একটি দলও রয়েছে, যার ফলে এতদিন ভারতের দাদাগিরি নীরবে মেনে নিয়েছে নেপাল। তবে জাতীয়বাদী নেতা ওলির নেতৃত্বে পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে। বিতর্কিত এলাকা নিয়ে ওলির সাফল্যের পেছনে 3টি কারণ আছে বলে মনে করা হয়। প্রথমত, লাদাখে সংঘাতের জেরে চীনকে মোকাবেলায় ভারতের অক্ষমতা প্রকাশ হয়ে যাওয়ায় নেপালের ভারত ঘেঁষা নেতারা হতাশ হয়ে পড়েন। অনেকে চীনের দিকে ঝুঁকে পড়েন। দ্বিতীয়ত, ভারতের প্রভাব মেনে নেওয়ায় কিছু নেতা ব্যক্তিগতভাবে লাভবান হলেও সামগ্রিকভাবে নেপালের ক্ষতি হয়েছে বেশি। তৃতীয়ত, 2018 সালে একীভূত হওয়ার পরে নেপালে এখনো সবচেয়ে শক্তিশালী দল ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টি। চীন ও কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকায় স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে যোগাযোগ বেড়েছে। ফলে ভারতকে মোকাবেলায় চীনকে পাশে পাবেন বলে মনে করেন ওলি। সীমান্তে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে 5 পাকিস্তানি নাগরিকের উপর গুলি চালানোর ঘটনায় ভারতের সিনিয়র কূটনৈতিককে তলব করেছে ইসলামাবাদ। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয় বলে জানিয়েছে ডন অনলাইন। ISPR এর এক বিবৃতিতে বলা হয়, রোববার রাতে নিকিয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলিতে 5 জন বেসামরিক নাগরিক আহত হন।
ভারতের উপর চাপ বাড়াতে এবার ভুটানের ভূখণ্ড নিজেদের বলে দাবি করল চীন। বলা ভালো, দিল্লির বন্ধু বলে পরিচিত থিম্পুকেও নেপালের মতো নিজেদের দলে টানতে চীন এই চাল দিয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। ইতিমধ্যে বিবৃতি দিয়ে বেইজিং জানিয়েছে ভুটানের পূর্ব, মধ্য এবং পশ্চিম অংশে দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে বিবাদ রয়েছে। শুধু তাই নয়, ভারতের নাম না নিয়ে দিল্লিকে নিশানা করে চীন রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছে তাদের সঙ্গে ভুটানের বিবাদে যেন কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপের চেষ্টা না করে। যুক্তরাষ্ট্র H-1B ভিসা বন্ধ করার পর এবার ভারতীয়দের কপাল পুড়ছে কুয়েতেও। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির সিদ্ধান্ত নিয়েছে সে দেশে ভারতীয়দের সংখ্যা যেন মোট জনসংখ্যার 15% ছাড়িয়ে না যায়। এই মর্মে একটি বিলে সম্মতি দিয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি। নতুন আইন পাশ হলে 8 লাখ ভারতীয়কে কুয়েত ছাড়তে হবে। কুয়েতে 14,50,000 ভারতীয় বাস করেন। সে দেশের বাসিন্দা 43 লক্ষ, তাদের মধ্যে বিদেশি আছেন 30 লক্ষ। বিশ্বজুড়ে করোনা মহামারী শুরু হওয়ার পরে কুয়েতের প্রশাসন সিদ্ধান্ত নেয় বিদেশিদের সংখ্যা কমানো হবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী কুয়েতে 49,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত মাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবা বলেন, দেশের মোট জনসংখ্যার 70% এখন বিদেশি, তাদের সংখ্যা কমিয়ে 30% করা হবে। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তের ফলে কমপক্ষে 8 লাখ ভারতীয়কে সে দেশ ছাড়তে হবে। করোনাকালে এটা ভারতের জন্য বড় ধাক্কা হবে। বিশ্বের যে দেশগুলো করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ভারত আছে 3 নম্বরে। রবিবার সন্ধ্যায় রাশিয়াকে টপকে ভারত 3 নম্বরে উঠে এসেছে। নতুন জাতীয় নিরাপত্তা আইন চালুর পর হংকংয়ে নাক না গলানোর ব্যাপারে যুক্তরাজ্যকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। হংকংয়ে প্রায় 30 লাখ বাসিন্দাকে যুক্তরাজ্য এরই মধ্যে নাগরিকত্বের যে প্রস্তাব দিয়েছে তা চীনের অভ্যন্তরীণ বিষয়ে বড় ধরনের হস্তক্ষেপের শামিল বলে অভিযোগ করেছে চীনা রাষ্ট্রদূত লিউ xiaoming। চীনের নতুন নিরাপত্তা আইনে হংকংয়ের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ করে এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যুক্তরাজ্যের সাবেক উপনিবেশটি ছাড়ার সুযোগ দেওয়া হবে বলে সদ্যই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ প্রস্তাব অনুযায়ী হংকংয়ে যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা প্রায় 3,50,000 বাসিন্দা সহ আরও 26 লাখ উপযুক্ত বাসিন্দা যুক্তরাজ্যে গিয়ে 5 বছর বাস করতে পারবেন। এর 1 বছর পর তারা নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শত্রুরা তার দেশের অর্থনীতিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করছে তা কখনো সফল হবে না। তিনি রোববার তেহরানের সরকারি অর্থনীতি বিষয়ক টাস্ক ফোর্সের বৈঠকে এ প্রত্যয় জানান। রুহানি বলেন, ইরানের জনগণ ও নেতৃবৃন্দ বহুকাল ধরে তেলের উপর অর্থনৈতিক নির্ভরশীলতাকে শূন্যর কোঠায় নামিয়ে আনার যে আকাঙ্ক্ষা পোষণ করতেন তার বাস্তবায়ন শুরু হয়েছে। তেলের উপর নির্ভরতাবিহীন অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টাকে নস্যাৎ করার লক্ষ্যে ইরানের শত্রুরা অর্থনৈতিক চাপ তীব্রতর করার মাধ্যমে জটিল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে বলে রুহানি উল্লেখ করেন। তিনি বলেন, শত্রুরা বিদেশ থেকে ইরানের পাওনা টাকা দেশে আনতে বাধা দেওয়ার কাজে তাদের সর্বশক্তি নিয়োগ করছে। একই সময়ে তারা এ প্রচারণা চালাচ্ছে যে তেলের উপর নির্ভরতাবিহীন অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ইরান সফল হতে পারছে না।